প্রধান দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ, সহিংসতার আশঙ্কা বিশ্লেষকদের। এবং সর্বশেষ জানাবো 2,45,000 কোটি টাকার বিশাল ঘাটতি, বাজেটে পাচার করা টাকা হবে বৈধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ, সহিংসতার আশঙ্কা বিশ্লেষকদের। নয়াপল্টনে শুক্রবার বিরোধী দল বিএনপির সমাবেশ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, ক্ষমতাসীন দলের নেতারা যেভাবে গণতন্ত্র রক্ষায় দলের কর্মীদের লগি বৈঠা নিয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন, তা সহিংসতাকে উস্কে দিতে পারে। বিএনপির মহাসমাবেশের দিন ঢাকায় পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই সমাবেশের এক প্রস্তুতি সভায় বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রয়োজনে 28 অক্টোবর আমরা লগি বৈঠা নিয়ে আবারও গণতন্ত্র রক্ষা করব। এই সময় তিনি বলেন, 28 অক্টোবর যেমন আমরা লগি বৈঠা নিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছিলাম, তেমনি শুক্রবার আমরা গণতন্ত্রকে রক্ষা করব। সহিংসতার আশঙ্কা বাড়ছে। রাজনৈতিক দলগুলো এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যাতে এটা নিশ্চিত করে বলা যায় এখন আমরা সহিংসতার খুব কাছাকাছি। দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আলোচনার মাধ্যমে সমাধানের পথ না খুঁজে দলগুলো নিজেদের অবস্থানে অনড় থাকার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতাসীনরা যে ভাষায় কথা বলছে তাতে সহিংসতাকে আবশ্যিক করে ফেলা হচ্ছে। এটা খুবই ভয়াবহ ব্যাপার। অপরদিকে জামায়াত ইসলামীকে সমাবেশের অনুমোদন দেয়া হবে না। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হলেও দলটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তারা মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করবে। বিএনপি সমাবেশ দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আওয়ামী লীগের সমাবেশ গুলিস্তান এলাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই ভেন্যুগুলোর অবস্থান 2 কিলোমিটারের মধ্যে হওয়ায় ক্ষমতাসীনদের অব্যাহত হুমকি এবং 2023 সালের একই দিনের ভয়াবহ রাজনৈতিক সংঘাতের বর্ষপূর্তি হওয়ায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গ্রেপ্তার বাড়িয়েছে পুলিশ। বিএনপির নয়াপল্টনে শুক্রবার সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে দলটির নেতাকর্মীদের নামে থাকা পুরনো মামলায় গ্রেপ্তার ও রাতের বেলায় তাদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। নেতাকর্মীদের মনে ভীতি সৃষ্টি করতে সারা দেশে পুলিশ অভিযান চালাচ্ছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্যে দেখা গেছে, দলটির মহাসমাবেশ ঘোষণা দেওয়ার পর গত 7 দিনে অন্তত 830 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে বিএনপির আরও 150 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে রিজভী অভিযোগ করেন, মহাসমাবেশ সামনে রেখে পুলিশ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার জোরদার করেছে। এদিকে এ পর্যন্ত 5 দিনে বিরোধী দলের অন্তত 311 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। বৃহস্পতিবার ভোরে ঢাকার সিপাহীবাগ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ঢাকা ও নরসিংদী জেলায় একাধিক মামলায় ওয়ারেন্টেড থাকা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান গোয়েন্দা শাখার মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ। মহাসমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাদের গ্রেপ্তার সম্পর্কিত দলটির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশ হেডকোয়ার্টারের একজন মুখপাত্র বলেন, ফৌজদারি মামলার আসামি এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে লক্ষ্য করে সেটি করা হচ্ছে না। সেখানে তিনি গণমাধ্যমকে বলেন, আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তার অপরাধ হচ্ছে তিনি বিএনপির রাজনীতি করেন। আমার মতোই আরো অনেক স্বজনকে এদিন সকাল থেকে ঢাকা জেলা ও মহানগর আদালতের সামনে অপেক্ষা করতে দেখা গেছে। বিএনপির অভিযোগ, নিরাপত্তার নামে মহাসড়ককে ঢাকাগামী বাস থেকেও পুলিশ লোকদের আটক করেছে। বিকল্প স্থানে যাবে না কেউই। সম্ভাব্য সহিংসতা এড়াতে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকে তাদের প্রস্তাবিত ভেন্যুর বাইরে 2টি বিকল্প ভেন্যুর প্রস্তাব করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে দল দুটি। আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ গণমাধ্যমকে বলেন, আমাদেরকে পুলিশ বিকল্প ভেন্যু চেয়ে যে চিঠি দিয়েছে তার জবাবে আমরা জানিয়ে দিয়েছি পূর্বে নির্ধারিত স্থানেই সমাবেশ করবে আওয়ামী লীগ।
অপরদিকে পুলিশের চিঠির একই রকম জবাব দিয়েছে বিএনপিও। দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, পল্টন থানায় চিঠির মাধ্যমে আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি আমাদের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টন থেকে স্থানান্তর সম্ভব নয়। উত্তেজনা ছড়াচ্ছে রাজনৈতিক বক্তৃতায়। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুক্রবার আওয়ামী লীগের শান্তির সমাবেশে হামলা হলে পাল্টা হামলা করবে তার দল। যদিও এখন পর্যন্ত কোনো বিরোধী দলই আওয়ামী লীগের সমাবেশে হামলা করার কথা বলেনি, তবুও কাদের বলেন, বিএনপি যদি গায়ে পড়ে আমাদের ওপর আক্রমণ করতে আসে, শান্তি সমাবেশে যদি হামলা হয়, তাহলে আমাদের কর্মীরা বসে থাকবে না, পাল্টা হামলা অবশ্যই হবে। ওবায়দুল কাদেরের এই বক্তব্য সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশকে নিয়ে অহেতুক উত্তেজনা ছড়াচ্ছে আওয়ামী লীগ। তারা চায় দেশে একটি সহিংস পরিস্থিতি তৈরি হোক। 2,45,000 কোটি টাকার বিশাল ঘাটতি বাজেটে পাচার করা টাকা হবে বৈধ। 2022-23 অর্থ বছরের জন্য 6,78,064 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার জিডিপির 15.2%। পরিচালনা সহ অন্যান্য খাতে মোট 4,31,998 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,46,066 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বেলা 3টায় তার বাজেট বক্তৃতা শুরু হয়। এর আগে মন্ত্রিসভায় বাজেটে অনুমোদন হয়। তবে এই বাজেটে এবারই প্রথম ব্যাংক ব্যবস্থা থেকে 1 লাখ কোটি টাকা বেশি ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছে সরকার। সঞ্চয়পত্র থেকেও ধারের অঙ্ক কিছুটা বাড়িয়েছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,33,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর সংগৃহীত কর থেকে পাওয়া যাবে 3,70,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 18,000 কোটি টাকা, আর কর ব্যতীত প্রাপ্তি ধরা হয়েছে 45,000 কোটি টাকা। ফলে মোট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,45,064 কোটি টাকা, যা জিডিপির 5.5%। গত বাজেটে এ হার ছিল 6.2। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে এই ঘাটতি মেটানো হবে বলে জানানো হয়েছে। ঘাটতির মধ্যে অনুদান সহ বৈদেশিক উৎস থেকে আসবে 98,729 কোটি টাকা, আর অভ্যন্তরীণ উৎস থেকে আসবে 1,46,335 কোটি টাকা। এর মধ্যে আবার ব্যাংক খাত থেকে নেওয়া হবে 1,06,334 কোটি টাকা। জিডিপির আকার ধরা হয়েছে 44,49,959 কোটি টাকা। নতুন অর্থ বছরের জন্য বড় ঘাটতি রেখে যে বাজেট প্রস্তাব অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল দিয়েছেন, তা বাস্তবায়নে নির্ভর করতে হবে বড় অঙ্কের ঋণের ওপর, আর এই ঋণের প্রায় অর্ধেক নেওয়া হবে ব্যাংক ব্যবস্থা থেকে। জাতীয় সংসদে বৃহস্পতিবার 2022-23 অর্থ বছরের জন্য 6,78,064 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এতে ব্যাংক থেকেই 1,06,334 কোটি টাকা ধার করার পরিকল্পনা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানাবিধ অনিশ্চয়তার মধ্যে নতুন বাজেটে অর্থমন্ত্রী 4,33,000 কোটি টাকা রাজস্ব খাত থেকে যোগান দেওয়ার কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন। তারপরও তার আয় ও ব্যয়ের হিসেবে সামগ্রিক ঘাটতি থাকছে 2,45,064 কোটি টাকা, যা মোট জিডিপির 5.5%। ঘাটতির এই পরিমাণ আগের যে কোনো বছরের তুলনায় বেশি। অভ্যন্তরীণ উৎস ও বৈদেশিক ঋণ নিয়ে অর্থমন্ত্রীকে এই ঘাটতি পূরণ করতে হবে, আর সেজন্য নতুন বাজেটে বিদেশি ঋণের নির্ভরতা অনেকটাই বাড়িয়েছে অর্থমন্ত্রী। এবার বিদেশ থেকে 1,12,458 কোটি টাকা আসবে বলে আশা করছেন তিনি, আর অভ্যন্তরীণ উৎস থেকে 1,46,345 কোটি টাকা ঋণ করার পরিকল্পনা জানিয়েছেন কামাল। প্রতি বছর বড় হচ্ছে বাজেটের আকার, তবে ব্যয় বাড়লেও তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না আয়, ফলে বড় হচ্ছে ঘাটতির অঙ্ক, আর সেজন্যই বাড়ছে ঋণ নির্ভরতা। আর এই ঘাটতি পূরণে বড় নির্ভরতার জায়গা হচ্ছে ব্যাংক। এবারই প্রথম ব্যাংক ব্যবস্থা থেকে 1 লাখ কোটি টাকা বেশি ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছে সরকার। সঞ্চয়পত্র থেকেও ধারের অঙ্ক কিছুটা বাড়িয়েছেন অর্থমন্ত্রী। অভ্যন্তরীণ খাতের মধ্যে ব্যাংকিং খাত থেকে 1,006 কোটি,
334 টাকা, সঞ্চয়পত্র থেকে 35,000 কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আরও 5,001 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে বাজেটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।